বন্ধুরা, আজকে ঘোড়া দিয়ে যুদ্ধ হবে। ঘোড়া, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আজ আমরা ঘোড়া দিয়ে যুদ্ধ করব। বন্ধুরা, ইতোমধ্যে সবাই শুনেছেন পার্বত্য চট্টগ্রামে সেই শান্তি বাহিনীর পার্বত্য চট্টগ্রামের চুক্তি আজ অশান্তিতে রূপান্তরিত হয়েছে। বান্দরবান, নাইখাংছড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি অঞ্চলে আজ আগুন জ্বলছে। আসলে বিষয়টা খুব দুঃখজনক, কারণ এই স্বাধীন দেশে, পৃথিবীর প্রতিটা দেশের ইতিহাসে একটা জাতি থাকে, একটা উপজাতি থাকে, আমরা যাদেরকে আদিবাসী বলে থাকি। আসলে অনেস্টলি তারা আদিবাসী, কারণ ইতিহাসে ঘাটলে আপনি জানতে পারবেন যে সেই রোহিঙ্গা অধ্যুষিত যে অঞ্চলটা না, রাখাইন অঞ্চল, রোহিঙ্গাদের যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু ওরা একসময় 700 বছর আগ থেকে ওখানে ছিল। তারা over than 700 years তারা ওখানে স্টে করতো। দ্যাটস ওয়াই দে আর দ্য অ্যাবরিজিনাল ওভার দেয়ার। এখন আমার পিছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি রকম জ্বালাও পোড়াও হয়েছে ওখানে। ঠিক আছে, এটা লার্জেস্ট লেভেলের জ্বালাও পোড়াও হয়েছে, এটা কল্পনাই করা যাবে না। এটা খাগড়াছড়িতে, মূলত প্রবলেমটা খাগড়াছড়ি থেকেই শুরু হয়েছিল। তো আমি যদি একটু অতীত ইতিহাস ঘাঁটি, আগে দেখবেন ওই যে কালাপানির দেশ বলা হতো, ওই ব্রিটিশদের আগে বা তারও আগে ওখানে ওই যারা যুদ্ধ অপরাধী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ওদেরকে ওখানে পাঠানো হতো। সেই রাখাইন, যেটা আগে বার্মা ছিল, বার্মা অধ্যুষিত এলাকা, ওই যে বলতো না মগের মুল্লুক, ওই মগের দেশে বা বার্মিজদের দেশে যে অনেকেই বিয়ে শাদী করতো, দ্বিতীয় বিবাহ বা ব্যবসা বাণিজ্য করতো। তখন তো বার্মা অনেক উন্নত ছিল, ওদের ওখানে অনেক বাণিজ্য হতো, বিশেষ করে গরম মশলা, পাথর, যে স্টোন, এই যে জেমস যেগুলি আছে, তারপরে কিছু কাপড়ের ব্যবসা হতো ওখানে, আচারের ব্যবসা হতো। সেটাও অনেক আগের ঘটনা না। তারপরে ব্রিটিশরা ও অঞ্চলে চলে আসলো। সেই ব্রিটিশদের আগমনের একটা ব্যাপার আছে, সেটা হয়েছে কি, ওখানের সাথে একটা মণিপুরি রিলিভেন্ট একটা ব্যাপার আছে। মণিপুর ভারতের যে, আমি ব্যাপারটা একটু এভাবে বলি, আমাদের এই অঞ্চলে নবাব ছিলেন ভারতবর্ষের যখন আওরঙ্গজেব। তা আওরঙ্গজেবের মামা ছিলেন মুর্শিদ কুলি খাঁ, আরেকজন ছিলেন শেরশাহ। ঠিক আছে, তো শেরশাহ, মুর্শিদ কুলি খাঁ, আর ওনার মূল যে মামা ছিলেন তিনি ছিলেন শায়েস্তা খাঁ। তো শায়েস্তা খাঁ ছিলেন অত্র অঞ্চলের, ওনার আসলে ডাকা মামা ছিল, কিন্তু শায়েস্তা মামা ছিল ওনার অনেস্টলি আপন মামা। তো শায়েস্তা খাঁ ছিলেন এই অঞ্চলের সুবেদার। সুবেদার বলা হতো তাদেরকেই, যারা কমান্ডার ইন চিফ ছিলেন। কমান্ডার ইন চিফ আই মিন, ওনারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন, ওই সময় ফৌজি নিয়ন্ত্রণটা ওনাদের দায়িত্বে ছিল, ফৌজ। শায়েস্তা খাঁ সাহেব ওই সময়টি আওরঙ্গজেবের সময় মূলত আমাদের এই অঞ্চলটা আমাদের করাভূত হয় মূলত। তো এরপরে তো ব্রিটিশ আসলো, ব্রিটিশ 65-তে ভাগাভাগি করলো, 45-এই করলো। তো এখন ব্রিটিশদের সময় কিন্তু কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবকে কিন্তু প্রপোজ করা হয়েছিল যে তুমি এই যে
মায়ানমারের যে অঞ্চলটাকে রাখাইন বলা হয়, এটা তো জঙ্গল, এটা তুমি নিয়ে নাও তোমার অন্তর্গত। উনি এটাতে রাজি হন নাই। উনি মনে করেছেন একটা অতিরিক্ত ঝামেলা ক্রিয়েট হতে পারে। কিন্তু যে কেন অনেস্টলি রাজি হলেন না, ইট ইজ টাফ টু ডিফাইন হিজ ভিউ। বাট সেই সময় থেকেই অত্র অঞ্চলে একটা জাতি আছে যারা পাহাড়িয়া জাতি, পাহাড়ে অবস্থান করেন। ওদের মধ্যেই আবার কিছু আছে হিন্দু। তো হিন্দু যারা, তারা তো স্বভাবতই আহ, অবস্থান করবেন হচ্ছে সমতলে। হিন্দুরা কিন্তু সমতল বেসড। আর যারা পাহাড়ি তাদেরকে নাগা বলা হয়। নাগা, নাগা সন্ন্যাসী শুনেছেন মনে হয়। তো তো সেই সময় মণিপুর, নাগাল্যান্ড, জৌনপুর, এই অঞ্চলগুলো, তারপরে আমাদের এই অঞ্চলের যে রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি, নাইখাংছড়ি, খাগড়াছড়ি, এগুলি সবই কিন্তু ব্রিটিশদের অন্তর্ভুক্ত তো ছিল। অ্যাট দ্য সেম টাইম আরেকটা ব্যাপার ছিল, এই অঞ্চলটা ছিল একটু অশান্ত। তো এভাবে চলতে থাকলো, স্বাধীন হলো দেশ, বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওখানে একটা বাহিনী তৈরি হলো, সেটা হচ্ছে 1996 থেকে 2001-এর মধ্যে পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল। এবং এই শান্তি চুক্তিতে মানে শান্তি বাহিনীর যারা ছিল, শান্তি বাহিনীর লোকটা তো ট্রেন্ড আপ ছিল, তারা অনেস্টলি তারা ট্রেন ছিল। তারা একটা করলো, মানে একটা বার্তা দিতে চাইলো যে আমরা স্বায়ত্ত শাসন চাই। আসলে অনেস্টলি স্বায়ত্ত শাসনের নামে তারা তো সরাসরি বলতে পারে না যে আমরা স্বাধীনতা চাই। ওরা আসলে অনেস্টলি কিছু আর্মস অ্যান্ড অ্যামুনিশন এনে এই স্বায়ত্ত শাসন নেওয়ার জন্য অনেকদিন বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ওরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। অনেক যুদ্ধ বলবো না ঠিক, ওই ইনকিলাব জিন্দাবাদ আছে না, ওই ইনকিলাব জিন্দাবাদ শুরু করেছিল, আমাদের সৈন্যদেরকে মেরে ফেলতো। জিয়াউর রহমান সাহেব এখানে মিলিটারি অ্যাকশনে গিয়েছিলেন, অনেকবারই গিয়েছিলেন। মূলত জিয়াউর রহমান সাহেব এখানে মিলিটারি অ্যাকশনটা করেছিলেন। এছাড়াও অনেকেই অ্যাকশন করেছেন, কিন্তু সেটা অতটা ঘোষিত ছিল না। ওখানে কিন্তু সেনাবাহিনী সবসময় অ্যাক্টিভ, এবং তারা ওখানকার আইন শৃঙ্খলা কিন্তু সবসময় আনরেস্ট থাকে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, অন্যান্য যত বাহিনী আছে, ওনাদের কিন্তু একটা স্ট্রঙ্গার একটা ভূমিকা দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য। ওই অঞ্চলটার কিছু অঞ্চল আছে রাখাইন, কিছু অঞ্চল আছে ভারত, আবার কিছু অঞ্চল ওই যে মণিপুর, তারপরে হচ্ছে নাগাল্যান্ড, এগুলোর সংমিশ্রণে ভারতের কিছু সীমান্ত আছে বড়, ভারতের প্রায় 4000 কিলোমিটার সীমান্ত আছে ওখানে। তারপরে ভারতের আসলে টোটাল তো বিশাল, বাংলাদেশের সাথে অনেক বড় সীমান্ত। ওখানে ওই অংশের সীমান্তটা একটু কম, ওই যে যেটাকে আমরা চিকেন নেক বলি। আরেকটা বলি হলো কি সেভেন সিস্টার্স, না? সেভেন সিস্টার্স নিয়ে আমি একটা ভিডিও ছাড়বো। আসলে মূলত সেভেন সিস্টার, আমি যে ভিডিওগুলো করি সেগুলো হয়েছে কি অনেস্টলি একটু তাত্ত্বিক ভিডিও। এটা ইতিহাস থাকে মূলত, এটাকে স্ট্যাটিস্টিক্যাল ডেটার চেয়ে ইতিহাস বেসড একটু বেশি থাকে। ডাটাটা 5 থেকে 7 হতে পারে। মনে করেন যে এই যে খাগড়াছড়িতে মারা গেছে 5 জন মারা গেল বা 13 জন মারা গেল, এই সংখ্যাটা দেখা গেল আমি বলতে বলতে এই মৃত্যু সংখ্যাটা 23 এসে দাঁড়িয়ে গেল। ব্যাপারটা এরকম হতেই পারে। তো এই শান্তি বাহিনীর সাথে যে চুক্তিটা হলো 96-তে, এই চুক্তিটার পরে এই শান্তি বাহিনীর লোক তো অরিজিনাল, ওদের নাম কিন্তু শান্তি বাহিনী ছিল, কিন্তু ওরা শান্তির কাজ করতো না, ওরা ঝোপে জাড়ে লুকিয়ে থাকতো। এবং অ্যাট দ্য সেম টাইম সুযোগ পেলে ঠুস করে একটা মেয়েরা দিয়ে আবার উঠা দৌড়, কোথায় গেছে খবর নেই। আমার শ্বশুর সাহেব এক সময় চিটং ক্যান্টনমেন্টে ছিলেন দায়িত্বে, উনি এমপির দায়িত্বে ছিলেন। উনি যখন ওনাদেরকে ওই সেনাবাহিনীর লোকদের বেতন টেতন দিতে যেত, উনি এসব গল্প করেছেন যে কি মারাত্মক রকম লেভেলের ওদেরই ছিল, অরাজকতাটা ছিল। মূলত ওরা ফায়ার ওপেন করেই রাখতো সবসময়। বাংলাদেশের সেনাবাহিনীদেরকে বাঁচার জন্য ওদেরকেও আলটিমেটলি এই মুভমেন্টই যেতে হতো।
তো মূলত এই ওরা একটা করছে এখানে, ওরা একটা কিন্তু মনে মনে স্বাধীনতারই একটা ছক কাটছে যে ওরা একটা স্বাধীন দেশ করবে। কেউ বলে এটাকে ঝুমল্যান্ড তৈরি হবে, কেউ বলে এটা পার্বত্য চট্টগ্রামের কুকি চীনের একটা নেতৃত্বে একটা দেশ ওরা তৈরি করতে চায়, যার সাথে ভারতের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ, স্থানবাটে থাইল্যান্ডেরও কিছু সাপোর্ট ওরা চাচ্ছে। তো ওরা কি করেছে, এই শান্তি বাহিনীর এই নাম ধারণ করেও ওরা কিন্তু 2001 সাল থেকে নতুন করে একটা সংগ্রাম শুরু করেছে, একটা নিউ ফর্মড একটা রেগুলেটেড পার্টি ওরা তৈরি করেছে, যেটাতে ইফেক্ট করছে প্রায় 3টা জায়গা মিলেই, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, সেখানে প্রায় 8 থেকে 10টা সশস্ত্র বা গোষ্ঠী, বিদ্রোহী গোষ্ঠী আসলে কাজ করছে মূলত। ঠিক আছে, তো এখানে ওরা তো এই লাফালাফি করতে পারার মূল কারণটা কি, ওদের এখানে ওই যে পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি আমাদের এটা আছে, সিপোর্ট আছে। তো এই পোর্টটা পেয়ে গেলে ওরা, এখানে বন জঙ্গল আছে, পাশে মায়ানমারের একটা সাপোর্ট আছে, মায়ানমার মানে তো চীন, হ্যাঁ, ওদিকে ভারতেরও কিছু সাপোর্ট পাবে। তো মূল ভারতের সাপোর্টটা ওরা পেলেও, এখন পেলেও ইন ফিউচারে কতটা পাবে, যখন দেখবে যে বাংলাদেশের এই অঞ্চল সহ ওই ভারতের 3টা 4টা দেশ, মানে কি বলা যায়, প্রদেশও ওরা স্বাধীনতার মধ্যে চলে যাবে, দ্যাট টাইম কি একটা প্রবলেম হবে, ভারত তো মনে বুঝতে পারবে যে আমি তো নিজের নাক কাইটা পরের যাত্রা ভঙ্গ করলাম, বিষয়টা এরকম। তো এই যে যন্ত্রণাটা, এই যে একটা ট্র্যাজিক হত্যাকাণ্ড হতে থাকতো বাংলাদেশের এই অঞ্চলটাতে, আনরেস্ট ছিল, এখানে এক ভদ্রলোক ছিলেন মুজিব সাহেব, উনি বান্দরবান জেলার আওয়ামী লীগের একটা ছিলেন, উনি সভাপতি ছিলেন, এবং উনি ওখানে কিন্তু 2টো পার্ট ছিল, একটা হচ্ছে পাহাড়ি উপজাতি না, আবার এখানে বাঙালিদেরকেও একটা বসতি গাড়া হলো একটা ব্যালেন্স রাখার জন্য। সরকার কি করেছে, সে জিয়া রহমানের সময় থেকেই বাঙালিদেরকে ওখানে একটা, বাঙালিদেরকে বিভিন্ন জায়গা থেকে গৃহণ যারা বাঙালি ছিল ওদেরকে নিয়ে ওখানে একটা মোটামুটি অবস্থান তৈরি করেছে যেন এটা ভারসাম্য থাকে। পরবর্তী বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, স্থানভেদে পাহাড়িরা হয়ে গেল একটু সংখ্যা লঘিষ্ঠ, মাইনরিটি হয়ে গেল। তো এখন ওরা কি করতেছে, তলে তলে ওরা আন্দোলন করছে, অস্ত্রপাতি আনছে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যাকে বলে। ওরা একটা মনে মনে মানচিত্র তৈরি করেছে, ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে আবার অনলাইনে প্রচার করে, একটা পতাকা তৈরি করেছে, ওরা সংবিধান তৈরি করেছে, ওরা জাতীয় সঙ্গীত তৈরি করেছে, ইভেন ওরা মুদ্রাও তৈরি করেছে। এখন বিষয়টা হলো কি, এই বিষয়গুলো নিয়ে সরকারের একটা ডিসিশন থাকে, সরকার লেভেলের একটা ডিসিশন কিন্তু থাকে এই বিষয় নিয়ে। কিন্তু আরেকটা প্রবলেম কি থাকে জানেন, সরকারের যে এটা থাকে আর সেনাবাহিনীর যে ডিসিশন থাকে, এটার মধ্যে একটু পরিবর্তন থাকে। সরকার এবং সেনাবাহিনী দুজনদের ডিসিশন কিন্তু একটু চেঞ্জিং থাকে। ওখানে যেহেতু সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে ওখানে ডিরেক্টলি করছে, শক্তি প্রয়োগ করছে, সেক্ষেত্রে এখানে বসে বসে সরকার যে প্ল্যানিংটা করছে এটা অনেক ক্ষেত্রেই সেনাবাহিনীর সাথে যায় না। এবং ওখানে আন্দোলনরত যেমন জুমল্যান্ডের কিছু লোক আছে, আবার এখানে কুকি চীন আছে, কুকি চীন ন্যাশনাল আর্মি ফ্রন্ট, আবার শান্তি বাহিনী। এখন ওরা কি করছে, ওরা চাচ্ছে ওদেরকে আমরা আদিবাসী হিসাবে স্বীকৃতি দেই। ওকে ফাইন, আমরা আদিবাসী হিসাবে তাদেরকে স্বীকৃতি দিলাম। আসলে একটা ওদেরকে তো আমরা এখন বলি উপজাতি। উপজাতি মানে কি, জাতির সাবনেশন না, কিন্তু ওদেরকে আমরা আদিবাসী হিসাবে স্বীকৃতি দিলাম না, হইলো মনে করেন, এটার জন্য আন্দোলন করছে। এখন বিষয়টা হলো, এখন আন্দোলনটা এমন হয়ে গেছে, দেখেন প্রিভিয়াস প্রাইম মিনিস্টার বলেছিল সিনা
যে বাংলাদেশের কিছু অংশ নিয়ে ওরা একটা স্বাধীন দেশ করতে চায় এবং এই দেশটাকে এবং সেই রাষ্ট্রটা হবে ক্রিশ্চিয়ান রাষ্ট্র, এটা কিন্তু বলেছিল। এবং ওরা বলেছিল, প্রধানমন্ত্রী হাসিনা আবার বলেছিলেন যে ওই সেন্ট মার্টিনে হবে একটা ঘাঁটি, একজন সাদা মতো লোক আমাদেরকে কথাটা বলেছিল, সাদা চামড়ার এক ভদ্রলোক। তো সেন্ট তার মানে একটা রাষ্ট্র হবে, রাষ্ট্রকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ঘাঁটি বা একটা ক্যান্টনমেন্ট, একটা বাহিনী তৈরি হবে। আমি রাজি হইনি বলে আমাকে ওনারা এই জিনিসটা করতে দেয় নাই। এখন তো দেখা যাচ্ছে ব্যাপারটা সত্যি, তাই না? সরকারের পতন ঘটার পরে তো এই ঘটনাটাকে এখন আর ইগনোর করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। ঠিক আছে, তো এই যে একটা বিদ্রোহ গোষ্ঠী এখন তৈরি হলো, বিষয়টা কেন হইল দেখেন। এখানে একটা গ্রুপ আছে কুকি চিন, না? এই কুকি চিন 2008 সালে নাথান বোম, লোকটার নাম কিন্তু নাথান বোম, সামথিং লাইক দ্যাট। এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উনি পাশ করেছেন, এবং ঠিক আছে সেটা উনি করতেই পারেন। করে উনি 2008 সালে তো লেখাপড়া করলেন, যাই করলেন, উনি একটা সংগঠন করলেন ওখানে, যে পাহাড়িদেরকে নিয়ে কুকি চিন নাম দিলেন, একটা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। ঠিক আছে, KNF। এই ন্যাশনাল ফ্রন্টের প্রাথমিক সদস্য ছিল 100 জন, এবং 2016 সালে এসে তার সদস্য সংখ্যা হয়েছে প্রায় ওভার দেন 2000। এবং তাদের যে একটা সেনাবাহিনীও তৈরি করেছে, যে সেনাবাহিনীর নাম দিয়েছে KNA, কুকি চিন ন্যাশনাল আর্মি। ঠিক আছে, এবং তারা অলরেডি মণিপুর নিয়ে, বার্মার কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ নিয়ে ওরা একটা ফ্রন্ট করে একটা যুদ্ধ ট্রেনিং দিচ্ছে, টুকটাক যুদ্ধও করছে। ঠিক আছে, আমি মণিপুরের ব্যাপারটাতে আসতে চাচ্ছি না, মণিপুরটা আমাদের রিলেভেন্ট না। তারপর আমি মণিপুর সম্পর্কে একটু বলি। মণিপুরের ইতিহাস কিন্তু প্রায় 2000 বছর আগের, প্রায় ওভার দেন 2000 ইয়ার। সেই 33 খ্রিস্টাব্দে মণিপুরের ইতিহাস আছে। সেখানে মাইতে গোষ্ঠী, হিন্দু গোষ্ঠী, তারাই উপত্যকায় থাকতো। হিন্দুরা সবতী সমতলে থাকতো, আর মাইতে গোষ্ঠী যারা, ওরা ছিল ক্রিশ্চিয়ান। কিছু কিছু বুদ্ধিস্ট ছিল, তারা পাহাড়িয়া অঞ্চলে থাকতো। তাদের হাতেই ছিল মূলত ইটা কি বলে শাসনভার। ওখানে নাগা গোষ্ঠী এবং মাইতে গোষ্ঠীর মধ্যে প্রায় একটা ঝই ঝামেলা পেতে থাকতো। সেই 1762 সালে এই মাইতে সাথে ব্রিটিশদের একটা চুক্তি হয় যে ব্রিটিশরা তাদের আইন শৃঙ্খলা সবকিছু দেখবে, তাদেরকে ওভাবে গাইড করবে। ঠিক আছে, এবং সেই রাজার সাথে তার চুক্তি হয়। এর মাঝে অ্যাজ এ রেজাল্ট কি হয় জানেন, ব্রিটিশদের আন্ডারে এই মণিপুরটা চলে যায়, সার্বভৌমত্ব অনেকটাই চলে যায়। এবং তারা আবার পক্ষান্তরে ব্রিটিশদের শেষের দিকে 1947-এ তারা স্বাধীনতাও পায়। ঠিক আছে, এবং একদিক দিয়ে স্বাধীনতা পায়, আবার ওরা আবার একটা সময় ওরা ব্রিটিশদের পরে ওরা স্বাধীন হলেও, ব্রিটিশরা ওদেরকে স্বাধীন করে দিলেও, ভারত এসে ওদের এই ইউনিয়নের মতো করে হায়দ্রাবাদ, সিকিম, মণিপুরকে ওরা একসময় আস্তে আস্তে দখল করে নেয়। তখন আর ওদের স্বাধীনতাটা ওভাবে থাকে না, ওদের বেসিক রংটা থাকে, ওরা আসলে অনেস্টলি ওভাবে ওদের প্রোটেকশন লেভেলটা, ওদের সেনাবাহিনীর লেভেলটাকে ওরা তৈরি করতে পারে না। ঠিক আছে, এই মণিপুর জাতি দেখেছেন, মণিপুরে কিন্তু চাইনিজরা অলরেডি ভিতরে নাকি 60 মাইল ঢুকে গেছে। ওরা ওখানে যে ওরা
করেছে, কি বলে, বিভিন্ন কি সেনাবাহিনীর ক্যাম্প করেছে, বিভিন্ন ধরনের ওরা সিম্বলিক সাইনগুলো পাহাড়ের উপর এঁকে দিয়েছে। ওরা জানান দিয়েছে যে ওরা অলরেডি এই অঞ্চলে আক্রমণে আসছে, এই ভারতকে জানান দিয়েছে। ঠিক আছে, তো এখন ঘটনাটা কি ঘটলো এখানে একটা ব্যাপার হলো, এই যে একটা গন্ডগোল ঘটলো না, আমরা এই গন্ডগোলটার লজিকটা একটু খুঁজে বের করি। লজিক্যাল ফিলোসফিতে গন্ডগোলটা ঘটার কি কারণ এবং কি হয়েছে। এটা একটা চুরি নিয়ে হয়েছে। অনেস্টলি বর্তমান যে ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে, ইটস রিগার্ডিং সাম সর্ট অফ স্টলিং, মিসিং। এই দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হলো সেটা একটা চুরি কেস দেখে একটা মোবাইল চুরি করে নিয়ে গেছে। এখানে হচ্ছে কি, মামুন নামে সামোয়ান, পিতা হচ্ছে নুরুন নবী, খাগড়াছড়ির শালবনের মধ্যপাড়ায়, দিঘিনালায় তাদের বাড়ি, মধ্যপাড়ায়। তো ওই ছেলেটাকে একটা মোটরসাইকেল চুরির দায় ওকে পাহাড়িয়ারা আটকায় ধইরা দিছে মাইরা বিসমিল্লাহ কয়ে মাইরা তোর মেরা লিছে খারার উপরে। কিছু জায়গায় একটু এই জাতীয় কথা বললে আপনাদের শুনতে ভালো লাগবে। তো যেহেতু সে বাঙালি, তাকে মাইরা লাইছে, তো বাঙালিদের তো ইগোতে লেগে গেছে। বাঙালিরা বলছে মারলো কেন, বাঙালিরাও করছে কি, আন্দোলনে নেমে গেছে। নাইমা ওদেরও সুন্দর মতো বিসমিল্লাহ কইয়া ওদের দিঘি নালাতে লামায় স্কোয়ারে আগুন লাগায়া একদম 50-60টা দোকান জ্বালায় দিছে। অনেক মারা জোর হয়েছে। 50-60টা দোকান জ্বালায় দেওয়াতে পরিস্থিতি খারাপ। এখন পাহাড়িরাও এসে আক্রমণ করেছে। তো পাহাড়িরা একদিক দিয়ে দাওয়া দেয়, আবার একদিক দিয়ে বাঙালিরা দাওয়া দেয়। ওইদিকটা পাহাড়িরা যাইতেছিল, বাঙালিরা উপর দিয়ে উঠে কোন বিল্ডিং এর উপর দিয়ে উঠে মারছে, ইটা বা ঢিল মারছে, কয়েকটা গেছে ময়রা, 3-4টা গেছে ময়রা মারামারিতে। সরকারের তো কিছু দরকার নেই, সরকার তো গুলি মাইরা দেখলো কি কাহিনী। অন্তর গুলি টুলি সরকার মারতে চায় না, মারাটা বিপজ্জনক। কারণ সরকার গুলি না মাইরা কি করছে জানেন, সরকার 144 দ্বারা গাড়ি করে দিছে। ওই যে দেখেন মোটরসাইকেল, দেখছেন ছবিতে, দেখেন পিছনে আমার ছবিতে, দেখেন কি ধ্বংসযজ্ঞটা ঘটাইছে ওরা। তো মোটামুটি এখন দুই দলে সুন্দর মতো জোয়াল্লিন করে যে যারে পায় তারে মারে। এখন পাহাড়িয়ারা কিন্তু কয়েকদিন আগে ওখানে একটা সমাবেশ করছে। ওরা সমাবেশ কইরা ওরা বলতেছে যে আমাদেরকে স্বায়ত্তশাসন দাও, সেনাবাহিনী চাই না। সেনাবাহিনীকে তারা এখান থেকে উঠা দিতে চায়। যে সেনাবাহিনী ডিপ্লয়েড করা হয়েছে, দে উড লাইক টু কিপ ইট নো মোর। তো এখন তারা সেনাবাহিনী চাচ্ছে না। তো এখন দেখেন সরকারের কাছে তো অনেকেই অনেক দাবি করতেছে। তারা চিন্তা করতেছে হাসিনার মতো লৌহ মানবিকী যেহেতু সরায় ফেলাইছে, ইউনুস সাহেব তো একটু শান্তির দুধ না, ওনারা যদি সুন্দর মতো একটু 2-4-5 জন লইয়া চিরামুড়ি লইয়া রাস্তা আটকায়, শাহবাগের মোড় আটকায়া বইয়া বিসমিল্লাহ কয়ে একটা রাস্তাটা দখল করে 2 দিন থাকতে পারতো, 3 দিনের দিন ইউনুস সাহেব আল্লাহ পাকের ইচ্ছায় মাইনা নিবে। এখন প্যাচটায় কি লেখেন, ওরা যদি সত্যি বাংলাদেশ সরকার এখান থেকে সেনাবাহিনীটা উঠায়া নেয়, কুকিসিনের তো ওই মাথাম বাম না, ও তো বিদেশে আছে, তো দেশে নাই। ও বিদেশে যায় এরকম সুন্দর মতো হুঙ্কার দেয়, হুঙ্কার দিয়া ওদের গ্রুপেও আমাদের মতো এরকম বিদ্রোহ আছে, বিদ্রোহকে সংগঠিত করার মতো আছে, যে বিদ্রোহ সংগঠন করে হাসিনারে সরানো হয়েছে, এরকম ওদেরও ভিডিও তৈরি করার লোক আছে, ওদের মুখপাত্র আছে। তো এটারে দিয়া ভিডিও সাইরা জনগণরে একসাথ কইরা ওরা আন্দোলন করছে, অস্ত্রপাতিও করছে। না ট্রেনিং টিভিতে দেখা যায়, এখানে দেখতে পাবেন অনেক ট্রেনিং আছে। ঠিক আছে, তো যদি ওরা সেনাবাহিনীকে উঠাইয়া দিতে পারে তাহলে কিন্তু ভাইজান ডান্ডি ফটাস। তখন ওরা আর্মস এমুনেশন নিয়া স্টেট বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে এই অংশটা, এই খাগড়াছড়ি, নাইখানছড়ি, বান্দারবান, রাঙামাটি আর যত মাটি টাটি আছে, যত গাছপালা আছে, পাহাড় পর্বত সবটি বিসমিল্লাহ কয়া আলাদা হইয়া দেখবেন সুন্দর মতো ব্যারিকেড দিয়ে একদিন সকালবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিব
যে আজ থেকে আমরা স্বাধীন দেশ, আমাদের টাকা আইরা পতাকা আইরা, জাতীয় সঙ্গীত কোনটারে বানাইবো আল্লাহ জানে, এটাও কইতে পারে। রাঙা মাটির রঙে মন জুড়ালো, এই গানও দিয়ে দিতে পারে জাতীয় সঙ্গীত দিয়া সুন্দর মতো আলাদা একটা দেশ দখল করবে। যে তোদের সমুদ্র, যেই দেশের সমুদ্র সীমানা আছে সেই দেশ কিন্তু স্বাধীন হইলে সুন্দরভাবে চলতে পারে। এবং প্রবলেমটা হলো কি, ইনুস সাহেব কে সাপোর্ট করছে আমেরিকা, কিন্তু এই আমেরিকায় কিন্তু পাহাড়িয়াদেরকে আবার পিছনে পিছনে সুন্দর মতো দোয়া কালাম পইরা ফুদিতেছে, সাপোর্ট দিতেছে 100%। তোরা লাখ, কারণ কি ওরা চাইছে একটা করতে, কি বলে ওই বুঝলেই তো গেলাম, একটা খ্রিস্টান রাষ্ট্র করতে যাচ্ছে। তো খ্রিস্টান রাষ্ট্র যদি ওরা হয়ে যায়, এর মধ্যে একটা খবর পাইলাম, মজার খবর। বাংলাদেশের কিছু লোক টিভিতে দেখলাম সুন্দর মতো একটা বনের মধ্যে দিয়া সাদা কাপড় দাড়ি টাড়ি পইরা জুব্বা পইরা সুফি সাধক হইয়া তারা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আর যারে পাইতেছে একটু চেহারা সুরাত সুন্দর ছেলে বা মেয়ে গরিব, এদেরকে ঈসা নবীর নাম ধইরা খ্রিস্টান বানায় দিতেছে। দেখেন ওদিকদা হইতেছে কি হচ্ছে, ওদিকদা খ্রিস্টান রাষ্ট্র হইতেছে, একদিক দিয়ে হইতেছে খ্রিস্টান রাষ্ট্র, নাম হবে জুমল্যান্ড বা কুকিসিন রাষ্ট্র, কিছু একটা তো বানাবে, রাষ্ট্রের নাম তো একটা দিবে। এদিক দিয়ে আবার বিসমিল্লাহ কইয়া এরা খ্রিস্টান বানানোর মিশনে লাগছে। যারে ভাই সুন্দরী চেহারা বলে খারাপ হইলে আমার মতো এরকম বোসামার কাছে আর লইব না, একটু সুন্দর মতো চেহারা হইতে হইব, কথা বার্তা ভালো থাকতে হইব। এদিকে সুন্দর কইরা খ্রিস্টান বানাইয়া, খ্রিস্টান ধর্ম বানাইতেছে, ধর্মের লোক বানাইতেছে, খ্রিস্টান রাষ্ট্র বানাইতেছে। যাইবেন কই ভাই, এখন রাষ্ট্র হয়ে যাইতেছে, জনসংখ্যা খ্রিস্টান হইতেছে মুসলমান থেকে। এখন তো আমগো ভাই যান ডান্ডি ফটাস না, আমাকে তো কাহিনী খারাপ হয়ে গেল, কই যাবো কোন দেই ভাই, যাওয়ার জায়গা আছে? এই রাষ্ট্র 30 লক্ষ, অবশ্য স্বাধীনতা যুদ্ধের সময় ওরা যুদ্ধ করছিল বাংলাদেশের পাকিস্তানিদের বিপক্ষে, এটা সত্যি কথাই, ঠিক আছে, এটা অস্বীকার করার পথ নাই। কিন্তু এখন হয়তো যুদ্ধের তো অভ্যাস আছে ওদের, ওরা এখন কি করবে, আমাদের বিরুদ্ধে, আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ কইরা এই অঞ্চল দখল করার চিন্তা করতেছে। এই ভদ্রলোকের নাম আমি বলবো না, তবে সরকারের উচিত এই জাতীয়, আমার আবার মনে করেন আমি করে খ্রিস্টান বানাই, আমি ভাই আমি তো নিজে মুসলমান ভাই, ঠিক আছে, দেখেন না দোয়া করি লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। আমাকে মনে করেন না, কথাটা কেন বললাম, আমার নাম হচ্ছে সৈয়দ সুফি শাই, আমি সুফিজমের প্র্যাকটিস করি, ওরাও বলে সুফিজমের প্র্যাকটিস করে, ওরা কি সুফি প্র্যাকটিস করে জানি না, আমিও গান বাজনা করি, ওরাও করে, ওরা কি গান গায় জানি না। আমি তো ভাই কাউরে মুসলমানই বানাইতে পারলাম না আজ পর্যন্ত, খ্রিস্টান তো করার কথা। আমার আবার মনে করেন না আপনারা হেইজাত, ঠিক আছে। তবে এহেন যারা আমাদের ধর্মের বাহিরে, আমাদের ধর্মের লোককে যারা জোর করে অন্য ধর্মে ধর্মান্তরিত করতে চান, তাদেরকে পাওয়া মাত্রই আইনে সোপর্দ করবেন। আবার মেরালে না পিডায়া, পরে পিডায় মেরালে চলে তেমন একটা অভ্যাস হয়ে যাবো, পরে দেখবেন নিজের বউ পোলা মালে সামান্য ঝগড়ায় পিডায় মেরালে, কারণ প্র্যাকটিস হয়ে গেছে, তো হয়েছে না, এই কামটা করতে যান লালার দিক তাকায়া, ঠিক আছে। তো এখন আমি একটা আমার পরামর্শ, কিছু জায়গায় মার্শাল্লাহ জারি করতে হয়। মার্শাল্লাহ বলতে কি, বাইরাইয়া একদম পাইকারি বাইরে আড্ডি মাড্ডি সুড়ায়া একদম পাহাড়ের উপরে লটকায় থাকতে হবে মাইরা। এই মাইটটা আমরা দিব না, এই মাইটটা দিতে হবে সেনাবাহিনীকে। সোজা কথা, সব জায়গায় আপনি যদি গরুরে বলেন এই গরু আসসালামু আলাইকুম সরেন তো ভাই একটু গরু, বা কাউরে যদি একটা আসসালামু আলাইকুম দিয়া বলেন তুই আপনি আব্বাজান অমুকের বাচ্চা, এই গালিতে কি ধরবে? তখন চোখ গরম কইরা, ওই দেন না সেফু, যার উপরে একটা ভিডিও ছাড়ছিলাম, আমার এপিয়ারেন্স দেখছিলেন, তখন যদি সেফুদারে বলতাম আসসালামু আলাইকুম সেফুদা, আমি তো আপনার মাইয়া বিয়া করতে চাই, যা করে কথা দিবেননি, জামাই পছন্দ হয়, হবে না। সুন্দর করে কথা, যার লাগে ঝগড়া করতে হইব, যারে বিপদ, আমাদের স্বাধীনতা চলে যাইতেছে ভাই, আমাদের দেশ লইয়া টানাটানি, জায়গা লইয়া টানাটানি। আর দেখছেন নাম লাগাইছে কুকিচিন, কুকিচিন মানে বুঝেন, হয় বার্মার চীন মায়ানমারের চীনের অংশটা জড়িত আছে, আর যারা ডাইরেক্ট চীন তো আছি রে ভাই, চীন প্যাচ লাগানের জম,
বিশ্বের শ্রেষ্ঠ ফেসিবাদ। চীন হলো ঘাপলাবাজের ওস্তাদ। এখানে চীনও ইউনুসকে সাপোর্ট করবে না এই অঞ্চলে। ইউনুস সাহেব হলো শান্তির দূত। এই শান্তির কাহিনী তো এনে চলবো না আব্বা। এনে সেনাবাহিনীকে নিয়োগ দিয়া ওদেরকে এমন দৌড়ানি দিতে হবে যে ওটি সবটি পাহাড় দা লাভ দেওয়া জানি, নাপ নদীতে পরে কিছু আর কিছু পরে জানি কর্ণফুলী নদীতে পইরা ট্যানেল দিয়ে ভাইসা যায়া বঙ্গোপসাগরে উঠে এটি ডেড বডিও জানি এনে খুঁজা পাওয়া যায় না, যেটি এই বাংলাদেশকে করতে চায়, দ্বিখণ্ডিত করতে চায়। ক্ষমা নাই। ওই বাটারা শুনে রাখ, এই টাল্টি বাল্টি করিস না, তোকে কিন্তু ক্ষমা নাই। পাহাড়িয়া আসস আব্বাজান থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের মধ্যে মিল্লা জিল্লা থাক, দেশে দুই টুকরা করার চিন্তা করবি না আব্বারা। বহুত কষ্টের দেশ আমগো, এমনি জায়গা জমি শর্ট, মানুষ বেশি, এর মধ্যে যদি 4 ভাগের 1 ভাগ জায়গা তোরা লইয়া দৌড় দেস আমরা থাউম কই, জায়গা আছে থাউনের? মিল্লামিশা থাকতে হইব। এই দেশটা আমাদের দেশ, তোরা স্বাধীন হইতে পারবি না, চেষ্টা করিস না, ঠিক আছে? স্বাধীন যা আগে হইছে হইছে, এখন আর হইতে পারবে না। রাশিয়া দেখ না কিছু জায়গা দখল করছে, এটা হচ্ছে সেরা দিতে হবে ইউক্রেনের। এখন ওই ওয়াজ চলবো না তো আব্বা, ওই কাহিনী শেষ। দ্যাট টাইম ইজ অলরেডি বিন ওভার, ঠিক আছে? আমি বলি পাহাড়িয়া ভাই বোন, তোমরা আমাদের ভাই বোন মা, তোমরা আমাদের সাথে সহ অবস্থান করো। তোমরা মাথার মধ্যে এমন চিন্তা কখনো এনো না স্বায়ত্ত শাসনের দরকার নাই, তোমরা আমাদের শাসনের আন্ডারে থাকবা, বাট তোমরা স্বাধীনতা ভোগ করবা। তোমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না, ঠিক আছে? তোমাদের হাতে যদি অস্ত্র থাকে, তোমরা যদি অস্ত্র তুলে নাও, তা আমরা যদি বাকি বাঙালিরা অস্ত্র তুলে নিতে, যুদ্ধে তোমরা পারবা, আমাকে সংখ্যা বেশি নামবা, এই সংখ্যাতে তোমরা আগিয়ে নাই হয়ে যাবা, ডান্ডি ফটাস, সানডে মন্ডে ক্লোজ হয়ে যাবো। তোমরা অস্ত্র তুলে নিলে যদি আমগো হাতে তখন অস্ত্র চলে আসে, আমরা যদি জাতিরে বলি, সরকারে বলি, যদি পাহাড়িয়া গো কাছে অস্ত্র থাকে, তাহলে বাঙালি গো কাছে অস্ত্র থাকতে সমস্যাটা কই? ঠিক আছে? তোমরা কোনো অস্ত্র মস্ত্র রাইখো না, সব জমা দাও, জ্বালাও পোড়াও কইরো না, মারামারি শিক্ষক কইরো না, মারামারিও তো ভালো না, এটা বাঙালিও করতে পারবে না, পাহাড়িয়ারাও বাঙালিকে করতে পারবে না। নো মারামারি, নো দলাদলি, নো ফাড়াফাড়ি। তোমরা তোমাদের ধর্ম পালো করো, শিক্ষা করো। সরকার কিন্তু তোমাদের লেখাপড়ার সুযোগ দিছে, শিক্ষা দিছে, স্বাস্থ্য দিছে, সবই দিছে, রাস্তাঘাট দিছেন, করবা কি বাজান? তোমরা পাহাড়ের উপরে থাকো, পাহাড়ে হয় না, পাহাড়ে নাই জমা জমি, জুম চাষ করো, এক বেলা এক সিজন হয় তো আর এক সিজন হয় না, তারপর না খেয়ে তখন লাগে, এক বেলা খাও তো 3 বেলা খাও না, কারণ আল্লাহ তোমাকে দেয় না, আমরা করুম কি? প্রকৃতি তোমাদের কি করেছে? তোমাদেরকে প্রকৃতি এক্সপ্লয়েট করেছে, ডিসঅনার্ড। ইউ আর এক্সপ্লয়েটেড এন্ড ডিসঅনার্ড বাই দ্য নেচার, সো উই হ্যাভ নাথিং টু ডু। তারপরে দেখো আমরা কতটা ক্ষমাশীল। বেগম খালেদা জিয়া অসুস্থ, তখন সে বলছিল যে রোহিঙ্গাদের ঢুকতে দেয় না। এখন দেখছো নি এই রোহিঙ্গার জাত, তোমরা তো রোহিঙ্গারই জাত আব্বা, ঢুকিয়া কি কাহিনীটা বাজাইছো। এখন তোমরা, মানলাম এটা তোমগো জায়গা ছিল 700 বছর আগে, তোমগো জায়গায় পাহারা ছিল না, তোমগো জায়গা ছিল ওই মায়ানমারের ওই অংশ, দেখো না ওই যে কি রাখাইন, তো তোমরা যাও না কেন? হেনে তোমরা যাও চললা, এই রোহিঙ্গাকে জায়গা দিয়া তো বিরাট বিপদ। রোহিঙ্গারা যায় না, রোজ যাইবো বলে যাইবো 2 জন, ঢুকে রোজ 50 জন। রোজ যদি 2 জন কইরা যায় আর 50 জন কইরা ঢুকে, তাহলে কাহিনীটা কি হইব? কোন কাহিনী আছে? তো ইহো জিন্দিগিতে এটা শেষ হবে না। তো এখন প্রথম সমাধান হচ্ছে পাহাড়িয়াদের সাথে বাঙালিদের সহ অবস্থান করতে হবে। নাম্বার 1, পাহাড়িয়াদের হাতে কোনো অস্ত্র থাকলে সেই অস্ত্র জমা দিয়ে দিতে হবে সরকারকে। নাম্বার 2, তোমাদের ভাষা আলাদা থাকুক, কিন্তু পতাকা আলাদা করতে যায়ও না, জাতীয় সঙ্গীত আলাদা করতে যায়ও না। ভাষা তো ভাই নোয়াখালীরও আলাদা, বরিশালেরও আলাদা। বরিশাল নোয়াখালীর কি পতাকা আলাদা? এটা তো না। আবার তোমরা বলে টাকা পয়সা জোগাড় করছো আলাদা আলাদা, ওইটি বাদ দাও আব্বা। শোনো, আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধ করার লোক, আমাকে খেপায়ও না। আমরা আন্দোলনে যেতে চাই না, কিন্তু স্বাধীনতা আমাদের দেশের ভূখণ্ড রক্ষার জন্য আমরা যদি এই ছাত্র জনতা নাইমা যাই, খবর আছে। তোমরা কিন্তু ওই যে জুমল্যান্ডের ছাত্র জনতা নাইমা একটা আন্দোলন করছো, শাহবাগে করছো একটা, তোমাদের ওইখানেও করছো একটা, ঠিক আছে? তো এই আন্দোলন দরকার নাই করার, মাইরা লাইছো। এখানে একটা পাবলিক মব হইছে, মব হওয়ার পরে তোমরা কি করলা? ওই খাগড়াছড়িতে মারামারি হইছে, 144 ধারা জারি হইছে, সবই মাইনা নিলাম, হয়ে গেছে, চোখের মাথা যেটা হয়ে গেছে। আগুন জ্বালাইছে, মণিপুরে তো কিছুদিন আগে আগুন টাগুন জ্বললো।
আর এমনি তোমরা তো আগুন ভালো জ্বালাইতে পারো, কারণ জ্বালাইতে পারো, কিন্তু তোমাকে তো ফু দিয়ে আগুন জ্বালাবার অভ্যাস আছে, তোমাকে তো গ্যাস নেই আব্বা। ওই যে গাছের মাথা দিছো কোন জায়গায়, ফু আগুন জ্বলে গেছে, 50টা দোয়ান শেষ। বহুত লোকের কে যে আগুন দিয়া কি করছে। আমার একটা প্রশ্ন আছে, লজিক্যাল প্রশ্ন, যেমন বিএনপি বর্তমানে দেশে কোনো অরাজকতা সন্ত্রাস তৈরি করবে না, কেন করবে না? দেশ যদি অশান্ত থাকে তো সরকার অশান্ত হবে, সেক্ষেত্রে ইউনূস সরকারকে ইলেকশন দিতে দেরি হবে। বিএনপি চাচ্ছে ফেয়ার ইলেকশন হোক, বিএনপি যদি ক্ষমতায় আসে সে ভালোভাবে দেশ চালাক, এটা বিএনপির। জামাত তো সমভাবে দেশে কোনো অরাজকতা তৈরি করবে না। তো থাকে আর বাকি কোন দল? আমি জানি আপনাদের কাছে প্রশ্ন, কারণ সেই দল অরাজকতা করতেছে কিনা আমি চোখে তো দেখি নাই ভাই, ধরা তো পড়ে না, কেউ তো জিজ্ঞাসা করে কয় না যেটা। তবে অরাজকতাকারী একটা দল আছে বাংলাদেশে সব জমাই, এই দলটা হচ্ছে দোয়াল্লিন গ্রুপ। এই দোয়াল্লিন গ্রুপ যেটা, এটা সব জায়গায় কেচাল লাগায় লটকা। এই দোয়াল্লিন গ্রুপই কি করছে জানেন? পুলিশ মেয়েরা লটকাই তুইছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে, বঙ্গভবনে যায়া লুটতরাজ করছে, সংসদ ভবনে যায় চুরি চাট্টামি করছে, এটি আবার পূজায় যায় আগুন দেয়। এরা পূজা মণ্ডপে আগুন দেয়, মসজিদে আগুন দেয়, মন্দিরে আগুন দেয়, কারণ এটির কোনো ধর্ম নাই। এটির ধর্ম কি জানেন? 5 টাকার একটা সিঙ্গারা পাইলেই এরা খুশি। 5 টাকার সিঙ্গারা দে আমনের একদম ডান্ডি ফটাস করে দিব, কারণ ওদের কাছে 5 টাকাই বড়, এরা 5 টাকায় বাঘা খাটে। এই জাতি তো বিপদ, এই জাতি তো রন্ধে রন্ধে রাস্তাঘাটে সব জায়গায় ছড়ায় রয়েছে, এর থেকে বাঁচবেন কেমনে করে? নো স্কোপ টু সার্ভাইভ। তো এখন পাহাড়িয়াদেরকে প্রয়োজন হলে সেনাবাহিনীর নিয়োগ করে, সেনাবাহিনীকে আরো বেশি শক্তিশালী করে এদেরকে ইসের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে। এখন আমাদের দুর্ভাগ্য কি, আমরা ভাই বেশি শান্তির দূত করতে করতে যাইয়া, হাসিনা তো আর শান্তির দূত ছিল না। হাসিনা এই যে বার্মা সীমান্তে আর কি মনে করছে, বার্মিজরা দেখেন এই যে লোক ঢুকাই দিছে। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতাম, একটা রোহিঙ্গা তো ঢুকতে পারতো না। মায়ানমার তো আমার বাঘের মতো ডরাইতো। আমি এক হুঙ্কার ছাড়তাম, হানবা কইতাম বেটা বিতলামি করস, একদম ঠাড়া সুবাই আমার বেটা, ওইটা কইতাম। ওই যে মায়ানমারের ইটা আছে না, কি জানি ওই বেটার নাম কি, ঝিংমিং পিং নাকি সিংমিং টিং, আর ওই নোবেল অন সান সুকি, ওটি তো আমার ডরে থরথর করে কাঁপতো। আমি কইতাম বিতলামি করস বেটা, একদম ঠাড়া উড়া দেবো, সিধা যা করে কোথায় একদম উড়া দেবো, মারমো হান্দা একদম যায়া পড়বি খালের ওইবার। 2-4টা হুঙ্কার মারতাম, ট্যাঙ্ক ম্যাঙ্ক লয়ে যাইতাম সীমান্তে। ওটি কি করতো জানো? ওরা তো আমগো গনাই ধরে না, আমগো ভিতরে হেলিকপ্টার ঢুকায়। আরে বেটা বাস্টার্ড, তোর দেশের লোক আমার দেশে ঢুকাস, আবার গুল্লি মারস, সাহস বাইরা গেছে বেশি, টান্না ফেরালাইতো বেটিরে, স্টেট টান্না ফেরালাই দিব। আমগো দুর্বল মনে করে, বেটা আমরা দুর্বল নি বেটা, হ্যাঁ আমরা কি দুর্বল? একদম কানসা বাড়ালাম বাইরে, কি আর দুর্বল বেটা? আমরা যুদ্ধ করেন না জাতি, আমরা মুসলমান বেটা। এই যে ঘোড়া লই আইছি, ঘোড়া দেখছোস? এইবার ঘোড়া ছুটাইয়া, এই ঘোড়ার গাড়ি তো ছুটাইয়া একদম তো উপরে উঠা যাবো। বেশি বিপ্লবী করিস না। বাঙালি দুর্বল জাতি না বেটা, বাঙালি সবল, বাঙালির সাহস আছে। বাঙালি 30 লক্ষ মরছে, মরছে যায় কয় কোটি আল্লাহ কইতে পারবো, শহীদ হয়ে গেছে, মা বোনও যুদ্ধ লয় নেমে গেছে। বাঙালি গোপরে হাতা যারা কাঁচাবি, একদম ফাইনাল অ্যান্ড ফুল বইলা দিলাম, বাঙালের উপরে যারা, এই বাংলাদেশের লোকের উপরে যারা চোখ গরম করবে, হাতা কাঁচাবি, চোখ উঠালামো সিধা, একদম একদম সিধা চোখ উঠালামো। আমগো সীমান্তের 100টা জায়গা যদি কেউ দল করতে চাস, আল্লাহর কসম একদম গিরা ছুড়ালাম, হাত পাও ভাইয়া একদম জেহান্দা আইসো জেহান্দা ঢুকাই দিম। আমাগো 1 ইঞ্চি জায়গা যদি কোনো মাদারসন দল করতে চাস, ফুল অ্যান্ড ফাইনাল, আর সহ্য হবে না, অনেক, এনাফ ইজ এনাফ, নো মোর ফার্দার। যা খুশি তাই হইতেছে। আমাকে উপরে গুলি মারস, আমাদের উপরে মাইরা লটকাত সীমান্তে, কিছু বলি না লেখা। সেনাবাহিনীকে বলে মাজা সোজা করেন, বীরের মতো বাঁচেন, কিসের ভয়? একদিন মরতে হবে, ডোন্ট ওয়ারি, ডোন্ট অ্যাফ্রেড অফ ডাই। মুসলমান আমরা, ইলতুৎমিশ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, হালাকু খান, চেঙ্গিস খান,
ওরা যদি অত দূর থেকে এসে এই ভারতবর্ষ দখল করতে পারে, আমগো সমস্যাটা কোথায়? কাশের ভয়, কি এর ভয়? আমরা কাউরে ভয় পাই না, মরতে হবে একদিন, কাউরে ভয় পাই না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কাউরে ভয় পাই না। তোমরা বিপ্লবী করো মিয়া, রোহিঙ্গা ঢুকায় দাও, সীমান্তে এসে ফুটটুস মারো, আর মারতে পারবি না। একদম খেয়ালমো জায়গার উপরে, জায়গার উপরে খেয়ালম, আল্লাহর কসম শহীদ হয়ে যাবো। দেশের এক টুকরা মাটি দেব না কাউরে, কাউরে দেব না। এইবার মনমু কোটি কোটি, 30 লক্ষ না। আমরা জাতীয় পতাকা কলি মাথায় বাইন্দা, কাফনের কাপড় বাইন্দা কোটি কোটি লোক রাস্তায় নেমে যাব বাংলাদেশকে রক্ষা করার জন্য। দেখি কোন মাদারসনায়। আমাকে কোনো অস্ত্র লাগবো না, আমরা আমরা নিজেরাই হাতি আমাদের যথেষ্ট। জয় জনতা, জয় জনতা, জয় স্বাধীনতা, জয় স্বাধীনতা, জয় মানবতা। বাংলাদেশ জাবাদ। মা বোন ভাই সবাই সোচ্চার হও, আমাদের সাথে ষড়যন্ত্র চলছে। যারা এই ষড়যন্ত্র করতে চায়, তোমরা যেমন 5ই আগস্টে সবাই মিলে ফ্যাসিস্টকে উৎখাত করেছ, তোমাদের আবার মিলিত হতে হবে এই ষড়যন্ত্রের আক্কেল দাঁত প্লাস দিয়ে টাইনা উড়ানোর জন্য। এই ষড়যন্ত্রকারীর আক্কেল দাঁত প্লাস দিয়ে টাইনা উড়ালাম। আর সহ্য হবে না, আর সহ্য করব না। এই বলে শেষ করলাম। বঙ্গবন্ধুর সেই কথা দিয়ে বলতে চাই, তোমাদের যার যা আছে তাই নিয়ে বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য প্রস্তুত হও। একটা বাঙালি যার বনের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই বাঙালিও একটা রয়্যাল বেঙ্গল টাইগার। দেখা হবে যুদ্ধের ময়দান ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশের এক খণ্ড জমিও কেউ নিতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয় জনতা, জয় জনতা। জিন্দাবাদ। মা বোন ভাই সবাই সোচ্চার হও, আমাদের সাথে ষড়যন্ত্র চলছে। যারা এই ষড়যন্ত্র করতে চায়, তোমরা যেমন 5ই আগস্টে সবাই মিলে ফ্যাসিস্টকে উৎখাত করেছ, তোমাদের আবার মিলিত হতে হবে এই ষড়যন্ত্রের আক্কেল দাঁত প্লাস দিয়ে টাইনা উড়ানোর জন্য। এই ষড়যন্ত্রকারীর আক্কেল দাঁত প্লাস দিয়ে টাইনা উড়ালাম। আর সহ্য হবে না, আর সহ্য করব না। এই বলে শেষ করলাম। বঙ্গবন্ধুর সেই কথা দিয়ে বলতে চাই, তোমাদের যার যা আছে তাই নিয়ে বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য প্রস্তুত হও। একটা বাঙালি যার বনের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই বাঙালিও একটা রয়্যাল বেঙ্গল টাইগার। দেখা হবে যুদ্ধের ময়দান ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশের এক খণ্ড জমিও কেউ নিতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয় জনতা, জয় জনতা।